This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুভজিৎ, আমরা যেই প্রশ্ন বারবার করি, নিরাপত্তা কোথায়? এক্স্যাক্টলি। রাজ্যে বোমাগুলির শেষ কোথায়? মানুষ খুন একেবারে জলভাতে পরিণত হচ্ছে। সবাই প্রশ্ন করছেন, কিন্তু উত্তর কেউ পাচ্ছেন কি? কারো কাছে উত্তর আছে কি? না, নেই। নাগরিক নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের সাধারণভাবে বাঁচার অধিকার কোথায়? একদমই তাই। আর এই যে প্রশ্নগুলো রুমেলা আপনাদের সামনে তুলে ধরলো, এই প্রশ্নটাই ওরা তুলছেন। ওরা সময় বেঁধে দিয়েছেন কতক্ষণের? 72 ঘন্টা। মালদার ডাকাত দল পুলিশের নাকের ডগায় 5 মিনিটের অপারেশন চালিয়েছে। পুলিশের কাছে জনতার দেওয়া 72 ঘন্টার সময়। দেখব। নদিয়ার রানাঘাট, পুরুলিয়ার কায়দায় সোনার দোকানে লুট। এবার দুষ্কৃতীদের টার্গেট মালদার চাঁচল বাজারের একটি সোনার দোকান। বড়দিনের সন্ধ্যা, চাঁচল থানার কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে 2টি মোটরবাইকে চেপে সোনার দোকান লুট করতে আসে 5 ডাকাত। প্রত্যেকে হয় হেলমেট, নয় হনুমান টুপি পরা ছিল। দোকানে ঢুকে ম্যানেজার কর্মীদের পিস্তলের বাট দিয়ে মারধর করে। তারপরই শুরু হয় অপারেশন। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মিনিট 5 মধ্যে কার্যত দোকান সাফ। পালানোর সময় 1 রাউন্ড গুলি চালায় ডাকাত দল। দোকান কর্তৃপক্ষের দাবি 5 কেজি সোনা ও কয়েক লক্ষ টাকা লুট করেছে দুষ্কৃতীরা। ডাকাতি নিজেদের চোখে দেখেও ভয়ে বাধা দিতে পারেননি এলাকাবাসী। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান ব্যবসায়ী থেকে বাসিন্দারা। ঢিলঝোড়া দূরত্বে থানা, অথচ তার সামনেই এত সমস্ত বড় বড় ডাকাতি ঘটে যাচ্ছে। ডাকাতি ফায়ার করে তারা বেরিয়ে যাচ্ছে সবার সামনে দিয়ে। পুলিশি নিষ্ক্রিয়তা আমাদেরকে খুব হতাশ করে। টেলারির দোকান, এখানে যে প্রোটেকশন দেওয়ার কথা সেই তুলনায় কিন্তু সেখানে প্রোটেকশনের অভাব ছিল। পুলিশের ঢিল তো, না হলে কি ডাকাতি হয়ে যেত, চলে যেত। যেভাবে ডাকাতি হয়েছে এখানে পুলিশ তো এসে ধরে দিতে পারতো ওদের চারদিকে ঘিরে। পুলিশ বসে রয়েছে আজকে এসছে, কালকে কোথায় গেল? বা বাইরে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে, তো এটা চোখ আইওয়াস। রানাঘাট পুরুলিয়াতেও একই কায়দায় সোনার দোকানে ডাকাতি হয়। বিহারের গ্যাং ধরা পড়েছিল। এই ডাকাতির পিছনেও কি বিহারের কোনো গ্যাং জড়িত? সিসিটিভি দেখে ডাকাত দলকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে তাদের মুখ ঢাকা থাকায় অসুবিধায় পড়েছেন তদন্তকারীরা। লুটের পর কোন রাস্তা দিয়ে বাইক ছুটিয়েছে 5 ডাকাত তা খতিয়ে দেখা হচ্ছে। যে ডাকাত দল রীতিমতো পরিকল্পনা করেই রেকি করেই তারপরেই হামলা চালায়, তাহলে এই খবর কি পুলিশের কাছে ছিল না? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ডাকাত দল বিহার থেকে এসেছে। এই কারণে এই অনুমান করা হচ্ছে যেহেতু চাঁচলের কাছেই রয়েছে বিহারের সীমানা। শুধু তাই নয়, বিহার থেকে এর আগেও দুষ্কৃতীরা এসে অবাধে লুটপাট করে চলে গিয়েছে। পুলিশকে 72 ঘন্টা সময় দিয়েছেন ব্যবসায়ীরা। তার মধ্যে অভিযুক্তরা ধরা না পড়লে মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চলেছে মালদা চেম্বার অফ কমার্স। মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাটার পূর্ণ তদন্ত করবেন এবং উপযুক্ত ব্যক্তিকে শাস্তি তুলবেন। 72 ঘন্টা চাঁচল ব্যবসায়ীরা সময় দিয়েছে। যদি 72 ঘন্টার মধ্যে না কিছু হয়, আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে সারা জেলা জুড়ে এই আন্দোলনটা হবে। পুজোর সময় চাঁচলের মালতীপুরের একটি সোনার দোকানেও ডাকাতি হয়েছিল। সেখানে বিহার যোগ পাওয়া গিয়েছিল। চাঁচল বিহার সীমানায় নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। এই প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা, তাহলে পুলিশের নজরদারি কোথায়? একই সাথে তারা নিজেদের নিরাপত্তার দাবিও তুলছেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। চুরি ডাকাতি এই নিয়েই চলছে জীবন। মালদার সোনার দোকান লুট, আর ধূপগুড়িতে জঙ্গল লুট। যে যেখানে পাচ্ছে যা কিছু পাচ্ছে লুট করে নিয়ে যাচ্ছে। লাখ লাখ টাকার গাছ পাচার হয়ে যাচ্ছে, কিন্তু ঘুম কারও ভাঙছে না। কাঠ পাচার কিন্তু বন্ধ হয়নি মরাঘাটের জঙ্গলে। কথায় রয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শালকাঠ পাওয়া যায় মরাঘাটের জঙ্গলে, আর তাই চোরা শিকারী এবং চোরা কারবারিদের নজরে ডুয়ার্সের মরাঘাট জঙ্গল। নজর বলে নজর, একেবারে সেই দৃষ্টি। দিনে হোক বা রাত, উত্তরবঙ্গের একের পর এক জঙ্গলের বুক খালি করে চলছে গাছ চুরি। বনমন্ত্রী রেশন কেলেঙ্কারিতে জেলে, কার্যত অভিভাবকহীন বন দপ্তর। আর এটাই যেন বাড়তি সুযোগ করে দিয়েছে চোরা কারবারিদের। মরাঘাট জঙ্গলে যেতেই আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে মরাঘাট জঙ্গলে পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে, এবং সেখানে দেখলেই বোঝা যাবে বড় বড় মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই গাছ যে নতুন কাটা সেটা যাতে বোঝা না যায় তার জন্য মাটি দিয়ে সেটাকে
ঢেকে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছে। শুধু একটি গাছ নয়, পরপর আমি দেখানোর চেষ্টা করবো। আমার পেছনে অদূরে রয়েছে আরেকটি কাটা গাছের অংশ। গোটা মরাঘাট জঙ্গল জুড়ে প্রায় প্রতিদিন চলছে কাঠ মাফিয়াদের দৌরাত্ম্য। ছোটখাটো কোনো কাজ নয়, একেবারে রিসার্চ করে পরিকল্পনা মাফিক চলছে গাছ চুরি। উত্তরে মহিলা বনকর্মীদের সংখ্যা কম, তাই চোরা কারবারিরা স্থানীয় গরিব মহিলাদের ব্যবহার করছেন গাছ চুরির জন্য। জঙ্গলে ঢোকা হচ্ছে জ্বালানির কাঠ সংগ্রহ করতে, সেই আড়ালেই চলছে গাছ কাটা। মহিলা বনকর্মী না থাকায় গাছ চুরির উদ্দেশ্যে জঙ্গলে ঢোকা মহিলাদের ধরতে পারছে না বন দপ্তর। পরিবেশপ্রেমীদের দাবি, বনমন্ত্রী গ্রেফতারের পর থেকেই ঢিলেঢালা মনোভাব তৈরি হয়েছে বন দপ্তরের অন্দরে। ফরেস্ট ডিপার্টমেন্ট জানি না তারা এত ফরেস্ট অফিসার ফরেস্ট স্টাফ থাকার সত্ত্বেও কিন্তু দিনের পর দিন মূল্যবান গাছ কাটা হচ্ছে। আমরা পরিবেশপ্রেমী হিসাবে এই কথা বলবো, ফরেস্ট ডিপার্টমেন্টকে আরও সক্রিয়ভাবে ডিউটি করা উচিত, নাহলে কিন্তু বন ধ্বংস হতে বেশি সময় লাগবে না। প্রশ্নের মুখে বন দপ্তরের নজরদারি। জঙ্গল থেকে দেদার গাছ পাচারের ঘটনায় মুখে কুলু পেটেছে বন দপ্তর, তবে কর্মী সংকটের কথা মেনে নিচ্ছেন তারাও। লোকবল একটু কম আছে, সেটা তো বাস্তবে মেনেই নিয়েছি। তুলনামূলক একটু কম আছে, বাট আশা করছি ভবিষ্যতে এটা পূর্ণ হয়ে যাবে। জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, সব দেখেও যেন দেখছে না প্রশাসন। আর এই নির্বিচারে গাছ কাটার ফলে ডুয়ার্সের মানুষ যেমন সমস্যায় পড়েছেন, তেমনি বিপাকে বন্যপ্রাণ, বাসস্থান হারাচ্ছে বন্যপ্রাণীরা। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে ডুয়ার্সে যখন গাছের চোরাচালান নিয়ে সমস্যা, তখন হাওড়ার উলুবেড়িয়ায় একের পর এক গাছ কেটে ফেলে তৈরি হচ্ছে রাস্তা। গ্রামবাসীরা অভিযোগ করছেন কাটা গাছ বিক্রি করে টাকা রোজগার করছে পঞ্চায়েত। উপপ্রধান কি বলছেন? তিনি এলাকায় নাকি যানই না, তাই কিচ্ছুটি তিনি জানতেই পারেননি। 100 দিনের কাজ তার বকেয়া, ভুয়ো জব কার্ড, এসব নিয়ে রাজ্যে কম বিতর্ক চলছে না। তার মাঝেই উলুবেড়িয়ায় এটা কি হলো? 100 দিনের কাজে রাস্তার দুধারে গাছ লাগানো হয়েছিল, কিন্তু সেই গাছই কেটে ফেলা হলো। আর সেই কাটা গাছ বিক্রির অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের বড়গ্রাম এলাকা, হাওড়া জেলা পরিষদের উদ্যোগে 7.5 কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে, আর তাই কোপ পড়েছে গাছে। স্থানীয়রা বলছেন এটা ঠিক হচ্ছে না। বহুত গাছ কাটা হয়েছে, এই মাথা থেকে সে মাথা অন্তত 500 গাছ কাটা হয়ে গেছে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। কন্ট্রাক্টররা বললো এইভাবে রাস্তা করতে গেলে এটা করতে হবে। যারা রাস্তা তৈরি করছেন তারা বলছেন পঞ্চায়েতের অনুমতি নিয়েই রাস্তার দুধারে গাছ কাটা হয়েছে। স্থানীয়দের দাবি, শুধু গাছ কাটাই নয়, কাটা গাছ আবার বিক্রি করে দিচ্ছে খোদ পঞ্চায়েত। তবে ক্যামেরার সামনে এ নিয়ে মুখ খুলতে নারাজ গ্রামবাসীরা। তবে পঞ্চায়েতের উপপ্রধান বলছেন সব মিথ্যে অভিযোগ। রাস্তা যে হবে সে মানুষ জনসাধারণ বুঝবে, রাস্তাটা হবে কি হবে, গাছ কাটবে কি না তাদের ব্যাপার, সেটা না আমরা দেখি না, যাই না, আমি তো পারমিশন আমি দিইও নি, জানি না। বুঝুন কাণ্ড, এই কেমন উপপ্রধান? গাছ কাটা হচ্ছে কিনা সেটাই জানেন না, এলাকায় নাকি জানি না। তাহলে পদে বসেছেন কেন? জেলা পরিষদ সদস্য কাকলি সিংহ বলছেন গাছ কাটা ঠিক হয়নি। তো এটা যদি দলের আমার কেউ করে থাকে, দল যেটা সিদ্ধান্ত নেবে আমি এবং দলকে জানাবো, জানিয়ে যেটা ব্যবস্থা নেবা সেটা নেবে। 100 দিনের কাজ করাতে গিয়ে গাছ লাগানো হলো, এখন সেই গাছ কেটে ফেলা হলো রাস্তার জন্য। রাস্তার ধারের গাছ নিয়ে পঞ্চায়েতের কাছে কোনো উত্তর নেই। আবার স্থানীয়রা বলছেন কাটা গাছ বিক্রি করছে পঞ্চায়েতই। জটিল অঙ্ক। একটি গাছ একটি প্রাণ, শুনছে কে? উলুবেড়িয়া থেকে সুপ্রদীপ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এত গাছ জঙ্গল নিয়ে যখন কথা হচ্ছে, আসুন এবার তাহলে একটু বাঘের কথায় আসি। না, পাথর প্রতিমার এই বাঘের কথা বলছি না, সে তো নিজের ডেরায় ফিরে গিয়েছে বলে জানা যাচ্ছে। আমরা বলছি বীরভূমের বাঘের কথা। বীরভূমের মানুষ একটা সময় বাঘের গর্জন শুনতেন, কিন্তু সেই গর্জন এখন আর শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে বীরভূমের বাঘের মন ভালো নেই, শরীরও ভালো নেই, খাঁচা মানে জেলের বাইরে নাকি আর বেরোতে চাইছেন না কেষ্ট। দিনের বেলা 20 ডিগ্রির বেশি হলেও রাতে তাপমাত্রা নেমে যাচ্ছে 10 ডিগ্রির নিচে। না না, কলকাতার কথা বলছি না, এটা দিল্লির তাপমাত্রা। বেজায় ঠান্ডা বলাই যায়। আর ঠান্ডায় আর 5টা সাধারণ মানুষের মতো জবুথবু অবস্থা তাঁরও। তিনি বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। বাড়ি থেকে বেরোতে দেবো না, মেরে হাত পা ভেঙে দেবো।
সেই প্রশাসনের পুলিশের উপরে দম মারুন না, 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। না, তিহারে এই গর্জন দিতে পারছেন না কেষ্ট। রাজধানীর জেলে ঠান্ডায় চুপসে গেছেন তিনি। ঠান্ডায় এতটাই কাবু যে আদালতে হাজিরা দিতেও জেলের বাইরে আসতে চান না অনুব্রত মণ্ডল। জেলে বসেই ভার্চুয়ালি হাজিরা দিতে চান আদালতে, এমনটাই আবেদন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের। একই আবেদন অনুব্রত কন্যা সুকন্যা এবং অনুব্রত ছায়াসঙ্গী সেহগাল হোসেনের। রাউজ অ্যাভিনিউ আদালতে তারা এই মর্মে আবেদন জানিয়েছেন এবং ইডি যেহেতু এই আবেদনের কোনো ধরনের বিরোধিতা করেনি, তার ফলে এটা মঞ্জুরি পেতেও কোনো ধরনের সমস্যা হয়নি অনুব্রত মণ্ডল এবং বাকি দুজনের। অর্থাৎ পরবর্তী আদালতের নির্দেশ না হওয়া পর্যন্ত এই তিনজনই আদালতে হাজিরা দেবেন জেল থেকেই, তিহারে বসেই। তিহারের বাইরে তাদের বেরোতে হবে না। শীতে কাবু কেষ্টবাবু, তবে শুধুই কি শীত? জেল সূত্রে খবর মনটাও বেজায় খারাপ অনুব্রতর। তদন্তের গতি প্রকৃতি দেখে তার বোঝা হয়ে গেছে পঞ্চায়েত ভোটের মতো আগামী লোকসভা ভোটটাও হয়তো জেলে বসেই কাটাতে হবে তাঁকে। জেলে বসেই কেষ্ট জানতে পেরেছেন জেলায় তার সাজানো সংগঠন কার্যত চলে গিয়েছে কাজল শেখের হাতে। জেলায় যারা কেষ্ট ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তারাও নাকি একে একে অনুব্রতর জাহাজ ছেড়ে কাজলের জাহাজে ফিরেছেন। এই সবচেয়ে বড় যারা মাতব্বর বলে দেখায়, সবচেয়ে বেশি যারা বলেছিল চামড়া দিয়ে চামড়া করবে, আসলে তারা নিজেরা ভীষণ ভীতু। যার ভয়ে ভীতু তুমি, সে ভীরু তোমাছে। আইনের ব্যাপার, তদন্তের ব্যাপার, এবং এটা একজন বিচারাধীন মন্দির যা যা অধিকার আছে সেই অনুযায়ী তিনি যদি আবেদন করতেই পারেন, বাকিটা কোর্টের বিষয়। জেলে বসে এই সমস্ত খবর পাচ্ছেন অনুব্রত মণ্ডল এবং সেই কারণেই তার বাড়ছে অবসাদ। জেল থেকে আদালতে যাতায়াতের পথে চেনা বা অচেনা বাইরের কারুর সংস্পর্শই তিনি আসতে চান না, আর সেই কারণে তিনি জেলেই থাকতে চান একটু একা। ক্যামেরায় মনোজের সঙ্গে সিজার, TV9 বাংলা। অনুব্রতর মনে হচ্ছে লোকসভা ভোটটাও তাকে কাটাতে হবে তিহারে। কেষ্টবাবুর মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। গোটা দেশে ভোট হাওয়া উঠেছে, তাকে থাকতে হচ্ছে অনেক দূরে, মন খারাপ তো হবেই। ভোটের কথা যখন উঠলই তখন অমিত শাহর বঙ্গ সফরের দিকে এবার নজর রাখতেই হচ্ছে। এবার বাংলা থেকে 35 আসন টার্গেট পদ্ম পার্টি, তাই বঙ্গ সফরে এসে লড়াইয়ের ব্লুপ্রিন্ট তৈরি করে দিলেন অমিত শাহ। 35 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी को देकर मोदी जी को प्रधानमंत्री बनाइए। 2019 সালের লোকসভা নির্বাচন এ রাজ্যে বিজেপির সবথেকে বড় সাফল্য। এবারও সেই সাফল্যের ধারা ধরে রাখতে তাঁরা মরিয়া। বরং বলা ভালো, 19-এর সাফল্যকে ছাপিয়ে রাজ্যে নতুন মাইল ফলক তৈরি করাই গেরুয়া শিবিরের লক্ষ্য। তাই 35 আসনের টার্গেট নির্ধারণ করেছেন অমিত শাহ। সেনাপতি লক্ষ্য নির্ধারণ করেছেন, কিন্তু সেই লক্ষ্যে কতটা তৈরি বঙ্গ বিজেপি সেটা বুঝে নিতে আরও একটা বঙ্গ সফরে অমিত শাহ। সকাল থেকে বৈঠকের পর বৈঠক। নিউ টাউনের হোটেলে মূল বৈঠক শুরু হওয়ার আগে 4 জনকে নিয়ে আলাদা বৈঠক করেন অমিত শাহ। সেখানে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন। এই 4 জনের সঙ্গে বৈঠকের পর মূল বৈঠক হয়, আর সেখানেই সবথেকে বড় সিদ্ধান্ত। টার্গেট 35-এর জন্য 15 জনের টিম তৈরি করলেন ক্যাপ্টেন শাহ। সূত্রের খবর, এই দলে রয়েছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, জগন্নাথ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জ্যোতির্ময় সিং মাহাতো, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, সতীশ ধন, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া, সুনীল বনসাল। বৈঠকে রাজ্য নেতাদের ভোটের পাঠ দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত। বেসরকারি সংস্থা দিয়ে তৃণমূল স্তরের সমীক্ষা, 2021 নিয়ে রাজ্য স্তরের রিপোর্ট মেলেনি। তারপরেই বেসরকারি সংস্থার হাতে দায়িত্ব। 1.5 বছর আগে রিপোর্ট দেয় বেসরকারি সংস্থা, তখন 3 আসনে জেতার পূর্বাভাস দেয় সংস্থাটি। বর্তমানে বাংলার পরিস্থিতি কতটা বদলেছে, আসনে আসনে তারই খোঁজ করবে সংস্থাটি। আরও একটি দলের দেশের প্রতি আসনের সমীক্ষা, বাংলায় গোপনে সমীক্ষা চালাবে 2টি আলাদা দল। সূত্রের খবর, বাংলায় টিকিট বন্টন নিয়েও প্রাথমিকে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। পারফরমেন্সের ভিত্তিতে এবার টিকিট বিলি। সূত্রের খবর, বেশ কয়েকজন সাংসদ টিকিট পাবেন না, বেশ কয়েকজন বিধায়ক ভোটে লড়বেন। সূত্রের খবর 45 জন প্রার্থীর তালিকা তৈরি রাখা হয়েছে। দিল্লি হেডকোয়ার্টার থেকে এসওস দেওয়া হয়েছে যে এরা অপদার্থ, এক রাজ্য নেতার অপদার্থ বিজেপির, সুতরাং যা এত হাওয়া টাওয়া সমর্থন পেয়েছিল সেগুলো ধরে রাখতে পারছে না, তো ওনারা এসছেন সবাইকে আবার উদ্বুদ্ধ করে যাতে নামানো যায়। সেটা তার যে কোনো দলের কাজ, সেটা আমি দোষ দিতে পারি না, তারা করতেই পারেন, কিন্তু এটা স্ট্রেংথ নয়, উইকনেস। তারা ডেলি প্যাসেঞ্জারি করলে আমাদের একটা সুবিধা হয়, তাদের মুখ যতবার দেখবে, তাদের কুকীর্তির কথা যতবার বাংলার মানুষের মনে পড়বে, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, অপমান যত বেশি আসবে তত ভোটে হারবে।
সূত্রের খবর, বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে 15 জনের দলই এ রাজ্যে নির্বাচন নিয়ন্ত্রণ করবে। তাদের নেতৃত্বেই ভোটের লড়াইয়ে নামতে হবে বঙ্গের গেরুয়া শিবিরকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বোলপুরে বিবাহিত প্রেমিকার বাবাকে গাড়ি চাপা দিয়ে খুন, যোগ্যনগরের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শফিকুলকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নানুরের বাসাপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বোলপুর আদালতের। যদিও এখনও মৃতের মেয়ে সহ পলাতক 5 জন, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত মৃতের মেয়ে সহ 5 জন পলাতক বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খবর, নানুরের বাসাপাড়া থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তের নাম শেখ শফিকুল, তাকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ।